আমি কি তোমার গাড়িতে লুকিয়ে থাকতে পারি? এই প্রশ্নটি কোনো কৌতুক ছিল না। ছিল এক একক মায়ের জীবনের শেষ আশ্রয়। সে পালিয়েছিল তার সহিংস প্রাক্তন প্রেমিকের কাছ থেকে। কিন্তু সে জানত না যে গাড়ির পেছনের লোকটি হল এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাবশালী বিলিয়নিয়ার। ভাগ্য তার জন্য এক নতুন, ভয়ঙ্কর এবং অসম্ভব পথ তৈরি করে রেখেছিল। রীতা চৌধুরীর ফাটা ঠোঁটা থেকে রক্ত ঝরছিল যখন সে কলকাতার অন্ধকার রাস্তা ধরে দৌড়াচ্ছিল। তার ৫ বছরের মেয়েটিয়া তার গলা জড়িয়ে ধরেছিল। তাদের পেছনে রণবীরের মাতাল গর্জন বিল্ডিংগুলোর মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। তুই আমার কাছ থেকে পালাতে পারবি না, আমি তোকে খুঁজে বের করব। তার ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল। টাকা নেই, কোনো পরিকল্পনা নেই, কেবল বেঁচে থাকার খাঁটি প্রবৃত্তি তাকে সামনে ঠেলে দিচ্ছিল। এরপর সে সেটা দেখতে পেল। একটি কালো রেঞ্জ রোভার লাল বাতিতে থেমে আছে, জানালাগুলো মাঝরাতের মতো গাঢ় টিন্টেড। দরজাটি খোলা ছিল। সে এক মুহূর্তও চিন্তা করল না। সে হ্যাচ কাটানে দরজা খুলল, টিয়াকে ভেতরে ছুড়ে দিল এবং নিজেও তার পেছনে ঝাঁপিয়ে পড়ল। গাড়ি চালান, দয়া করে শুধু গাড়ি চালান, সে চিৎকার করে উঠল। হুইলের পেছনের লোকটি ধীরে ধীরে ঘুরল। তার মুখটি যেন শীতল মার্বেলে খোদাই করা, তার চোখগুলো যেন শীতের বরফের মতোই ঠান্ডা। ইনি হলেন আর্যমান সেনগুপ্ত, যে বিলিয়নিয়ারের নাম শুনলে স্বয়ং রাজনীতিবিদেরাও সতর্ক হয়ে যেত। আর রীতা তার গাড়িতে মাত্রই ঠুকেছে রক্তমাখা মুখ আর চোখে আতঙ্ক নিয়ে। এরপর কি হয় তা সবকিছু পাল্টে দেবে। রেঞ্জ রোভারের ভেতরের দিকটায় দামি চামড়ার এবং এমন এক সুগন্ধির গন্ধ আসছিল যার দাম হয়তো রীতার মাসিক ভাড়ার চেয়েও বেশি। সে টিয়াকে শক্ত করে ধরেছিল। তার মেয়ের দ্রুত হৃৎস্পন্দন নিজের বুকের ওপর অনুভব করছিল। তার হাত কাঁপছিল। ছোট মেয়েটি ভয়ের চোটে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ ছিল, যখন থেকে দুঃস্বপ্ন শুরু হয়েছিল। আর্যমান সেনগুপ্তের চোখ পেছনের ভিউ মিরারে তার চোখের দিকে তাকিয়েছিল। সেগুলো ছিল গাঢ়, হিসেবি, কোনো কিছুই বাদ পড়েনি। তার কাস্টম স্যুটটির দাম সম্ভবত রীতার সব সম্পত্তির চেয়েও বেশি। তার উপস্থিতি পুরো গাড়িতে এমন একটি কর্তৃত্ব দিয়ে পূর্ণ করেছিল যা বাতাসকে আরও ভারী করে তুলছিল। দয়া করে, রীতা ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমার প্রাক্তন প্রেমিক, সে এবার আমাকে মেরে ফেলবে। আমি জানি এটা কেমন শোনাচ্ছে, কিন্তু শান্ত। তার কণ্ঠস্বর ছিল গভীর, কর্তৃত্বপূর্ণ, চূড়ান্ত। নিষ্ঠুর নয়, তবে পরিপূর্ণ। আর্যমান অ্যাক্সিলারেটরে চাপ দিল। রেঞ্জ রোভার খুব কম শব্দ করে সামনের দিকে এগিয়ে গেল, জলের মতো মসৃণভাবে। পেছনের জানালা দিয়ে রীতা রণবীরকে রাস্তায় হোঁচট খেতে দেখল। তার মুখ রাগে বিকৃত, তার শার্টে মদের দাগ। সে কিছু একটা চিৎকার করছিল, কিন্তু তারা ততক্ষণে শোনার জন্য অনেক দূরে চলে গিয়েছিল। আমরা কোথায় যাচ্ছি? রীতা টিয়াকে আশ্বস্ত করতে তার কণ্ঠস্বর স্থির রাখার চেষ্টা করে জিজ্ঞেস করল। এমন কোথাও যেখানে সে তোমাকে খুঁজে পাবে না। আর্যমানের চোখ রাস্তা থেকে সরেনি। তোমার ঠোঁটের কাটা দাগে চিকিৎসার প্রয়োজন। রীতার হাত কাঁপছিল যখন সে তার মুখে স্পর্শ করল। সে প্রায় ভুলে গিয়েছিল এর কথা। সে আরও পানীয়ের জন্য টাকা দিতে অস্বীকার করায় রণবীর তাকে চড় মেরেছিল। সেটা ছিল ২ ঘণ্টা আগের ঘটনা। এরপরের সবকিছুই ছিল দৌড়ানো, লোকানো, প্রার্থনা করার এক অস্পষ্টতা। আমার কাছে আপনাকে দেওয়ার মতো টাকা নেই, সে শান্তভাবে বলল। আমি টাকা চাইনি। গাড়িটি এমন একটি পাড়ায় মোড় নিল যা রীতা শুধু সংবাদপত্র এবং গসিপ থেকে চিনত। আলিপুর, যেখানে মন্ত্রীরা বাস করত, যেখানে ব্যবসায়ীরা তাদের বিশাল বাড়ি তৈরি করত, যেখানে তার মতো লোকেরা কখনো যেত না যদি না তারা কারো বাড়িতে কাজ করতে যেত। আর্যমানের কম্পাউন্ডের গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। নিরাপত্তা ক্যামেরা তাদের আগমন অনুসরণ করল। ড্রাইভওয়েটি রীতার পুরো বস্তির রাস্তার চেয়েও লম্বা ছিল। বাড়িটি, না, ম্যানশনটি তাদের সামনে একটা স্বপ্নের মতো দাঁড়িয়েছিল। সবটা কাঁচ আর সাদা পাথরের, নিচ থেকে সোনালি আলোয় আলোকিত। এটা একটা ভুল, রীতা হঠাৎ বলল। আমার এখানে থাকা উচিত হয়নি। আমার একটি আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত, বা মধ্যরাতে একটি শিশু নিয়ে। আর্যমান গাড়ি পার্ক করল, অবশেষে সরাসরি তার দিকে ফেলল। তার মুখ একটা কঠিন উপায় সুদর্শন ছিল। তার কপালে একটা পাতলা দাগ চলে গিয়েছিল। আপনি আমাকে সাহায্য করছেন কেন? রীতা জিজ্ঞেস করল। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আর্যমান সেনগুপ্তের মতো পুরুষরা কিছু না চেয়ে তার মতো লোককে সাহায্য করত না। আর্যমান দীর্ঘ মুহূর্তের জন্য নীরব রইল। এক সময় আমার মা আমাকে পিঠে নিয়ে বাবার কাছ থেকে পালিয়ে হাওড়ার রাস্তা ধরে দৌড়েছিলেন। কেউ তাকে সাহায্য করেনি। আমার ৭ বছর বয়সে তিনি মারা যান।
সে তার দরজা খুলল। এসো, আমার তত্ত্বাবধায়িকা তোমার আঘাতের যত্ন নেবে। রিতা টিয়ার দিকে তাকালো, যে অবশেষে তার বাহুতে আরাম পেতে শুরু করেছিল। তার চোখের পাতা ক্লান্তিতে ভারী। তাদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। এমন কোনো পরিবার ছিল না যারা তাদের আশ্রয় দেবে। এমন কোনো বন্ধু ছিল না যাদের কাছে লুকিয়ে রাখার মতো যথেষ্ট টাকা ছিল। কেবল এই ঠান্ডা চোখের বিলিয়নিয়ার যে কোনোভাবে বুঝতে পেরেছিল। সে গাড়ি থেকে নামল। বাড়ির অভ্যন্তরটি বাইরের চেয়েও ভয়ঙ্কর ছিল। মার্বেল মেঝেতে ক্রিস্টাল ঝাড়বাতি প্রতিফলিত হচ্ছিল। দেয়ালে ঝোলানো বিমূর্ত শিল্প, যার দাম সম্ভবত কোটি টাকা, তাতে মিউট করা দামি রং করা হয়েছিল। 50-এর কোঠার একজন মহিলা এলেন। তার আনুষ্ঠানিক ইউনিফর্ম থাকা সত্ত্বেও তার মুখটি দয়ালু। মালা, দয়া করে গেস্ট স্যুট প্রস্তুত করো, আর্যমান বলল, এবং ফার্স্ট এইড কিট নিয়ে এসো। জি স্যার। রিতা এবং টিয়ার দিকে দেখে মালার চোখ নরম হল। ওহ, বেচারি, এসো, আমরা তোমাকে পরিষ্কার করে দিই। মালা যখন তাদের একটি প্রশস্ত সিঁড়ি বেয়ে নিয়ে গেল, রিতা পেছনে তাকালো। আর্যমান ফয়েডেতে দাঁড়িয়েছিল, ফোনটি ইতিমধ্যেই কানে লাগানো। তার কণ্ঠস্বর ছিল নিচু এবং বিপজ্জনক, যখন সে টালিগঞ্জের একজন লোককে খুঁজে বের করা এবং নিশ্চিত করান যে তার পরিণতিগুলো যেন বুঝতে পারেন সে কথা বলছিল। রিতা কেঁপে উঠল। সে আর্যমান সেনগুপ্ত সম্পর্কে গল্প শুনেছিল, কিভাবে সে শূন্য থেকে তার সাম্রাজ্য তৈরি করেছিল, কিভাবে সে তাকে অতিক্রমকারী যে কাউকে ধ্বংস করে দিত, এমনকি মন্ত্রীর কার্যালয়েও তাকে সাবধানে শ্রদ্ধা করত। সে কেবল নিজেকে কলকাতার সবচেয়ে বিপজ্জনক মানুষের সুরক্ষায় সঁপে দিয়েছিল। সবচেয়ে বেশি তাকে যেটা আতঙ্কিত করেছিল সেটা হলো তার মাথার ভেতরে একটি ছোট ফিসফিসানি, যে সে কখনো এত নিরাপদ বোধ করেনি। 3টে দিন একটি অদ্ভুত স্বপ্নের মতো কাটল। রিতা এবং টিয়া এমন একটি জগতে ছিল যা তাদের ছিল না। মাবা ছিল দয়ালু, ধৈর্যশীল, তাদের দাতব্য মামলার চেয়ে বরং অতিথির মতো ব্যবহার করছিল। কিন্তু আর্যমান একটি ধাঁধা হয়ে রইল। সে খুব কমই বাড়িতে থাকত। যখন সে থাকত, সে খুব কম কথা বলত, অনেক পর্যবেক্ষণ করত। রিতা তাকে কখনো কখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখত। তার অভিব্যক্তি ছিল অপাঠ্য। চতুর্থ সকালে মালা একটি বার্তা নিয়েই তার দরজায় কড়া নাড়ল। মিস্টার সেনগুপ্ত তার স্টাডিতে তার সাথে একা দেখা করতে চেয়েছিলেন। রিতার হাত কাঁপছিল যখন সে হেঁটে যাচ্ছিল। আর্যমান একটি বিষয় ডেস্কের পেছনে বসেছিল। আমি ব্যবস্থা করেছি, সে কোনো ভূমিকা ছাড়াই বলল। পার্ক স্ট্রিটের কাছে একটি অ্যাপার্টমেন্ট আছে, 2 বেডরুমের, সুরক্ষিত বিল্ডিং, কাছাকাছি ভালো স্কুল, 1 বছরের ভাড়া পরিশোধ করা হয়েছে। রিতার মুখ শুকিয়ে গেল। আমি এটা নিতে পারবো না। তুমি পারো এবং নেবে। আমি এর খরচ বহন করতে পারবো না। আমি তোমাকে এর খরচ বহন করতে বলছি না। আর্যমান পেছনে হেলান দিল। এটাকে একটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করো। কিসের বিনিময়ে? একজন সহিংস ব্যক্তির কাছ থেকে একটি মহিলা এবং শিশুকে নিরাপদ রাখার বিনিময়ে প্রতিদান হলো এটা জেনে রাখা যে সে তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি তোমার কাজের পার্লারেও যোগাযোগ করেছি, তারা তোমার অবস্থান ধরে রাখবে। কিন্তু আমার আরও একটি প্রস্তাব আছে। আমার পরিবারের কর্মীদের পরিচালনার জন্য আমার কাউকে দরকার। আর্যমান বলল। মালা চমৎকার, কিন্তু সে বয়স্ক হচ্ছে, তার সাহায্যের প্রয়োজন। অবস্থানটির বেতন ভালো, পার্লারের চেয়েও ভালো। তুমি এই বাড়িতে কাজ করবে, সময়সূচি সংগঠিত করবে, সরবরাহ পরিচালনা করবে, ছোটখাটো সমস্যা সামলাবে, স্বাভাবিক কাজের সময় সপ্তাহান্তে ছুটি। রিতা স্থিরভাবে তাকালো। আপনি আমাকে কাজ দিতে চান? আমি একজন দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিতে চাই। মালা তোমার খুব প্রশংসা করে, বলে যে তুমি পর্যবেক্ষণকারী, দ্রুত শেখো, সংগঠনের সাথে ভালো। সে লক্ষ্য করেছে যে তুমি আসার 2 দিনের মধ্যে গেস্ট রুমের পায়খানার জিনিসপত্র রং এবং ঋতু অনুসারে সাজিয়েছ। ওটা তো কেবল... আমি বিরক্ত হয়েছিলাম। আমি সাহায্য করতে চেয়েছিলাম। ঠিক তাই, তোমার পরিস্থিতিতে বেশিরভাগ লোক কেবল নিষ্ক্রিয়ভাবে সাহায্য গ্রহণ করত। তুমি অবদান রাখার উপায় খুঁজছ, এটা দরকারি। আপনি সত্যিই আমার কাছ থেকে কি চান? সে সোজাসুজি জিজ্ঞেস করল। আমি ঠিক সেটাই চাই যা আমি বললাম, আমার পরিবার পরিচালনা করার জন্য এমন কাউকে যাকে আমি বিশ্বাস করতে পারি। বিনিময়ে তুমি সুরক্ষা, কর্মসংস্থান এবং তোমার মেয়ের জন্য একটি বাস্তব জীবন গড়ার সুযোগ পাচ্ছ। আর যদি আমি না বলি? বার্ক স্ট্রিটের অ্যাপার্টমেন্ট তোমারই। চাকরির প্রস্তাবটি আলাদা, তুমি এটি প্রত্যাখ্যান করতে পারো এবং আমি তোমাকে অন্য কিছু খুঁজে পেতে সাহায্য করব। সে থামল। তবে আমার মনে হয় তুমি এর চেয়ে স্মার্ট। কেন আমি? রিতা জিজ্ঞেস করল। আপনি যে কাউকে নিয়োগ করতে পারতেন, যার অভিজ্ঞতা আছে। আমি একটি সঠিক পরিবার থেকে কাউকে চাই না। তারা প্রত্যাশার সংযোগ এজেন্ডা নিয়ে আসে।
তুমি বেঁচে থাকার ইচ্ছা ছাড়া আর কিচ্ছু নিয়ে আসনি। এটাই তোমাকে সৎ করে তোলে। আমার জগতে সৎ মানুষ বিরল। আমি গ্রহণ করছি, সে বলল। চাকরি এবং অ্যাপার্টমেন্ট, ধন্যবাদ। এখনও ধন্যবাদ দিও না। আরজামান তার কাগজপত্রে ফিরে গেল। সোমবার থেকে কাজ শুরু। মালা তোমাকে প্রশিক্ষণ দেবে। আর রীতা? সে দরজার দিকে ফিরল। যদি রণবীর তোমাকে খুঁজতে আসে, তবে আমাকে অবিলম্বে জানাবে। পুলিশকে নয়, আমাকে। বোঝা গেল? তার কণ্ঠস্বরের ঠান্ডা ভাব তাকে কাঁপিয়ে দিল। সে মাথা নেড়ে চলে গেল। সেই সন্ধ্যায় পরে রীতা বাগানে দাঁড়িয়ে টিয়াকে প্রজাপতির পেছনে ছুটতে দেখছিল। আরজামান ছিল একটি ধাঁধা, কিন্তু সে নিষ্ঠুর ছিল না। রীতা তার প্রথম সপ্তাহটি খুব ভালোভাবে পার করল। সে এত দক্ষতার সাথে কাজ করছিল যে 2 সপ্তাহের মধ্যে সে পুরো সরবরাহ ব্যবস্থা পুনরায় সংগঠিত করে ফেলল, টাকা বাঁচালো এবং অপচয় কমালো। মুদির বিল 15% কমে গেছে। কিভাবে? আমি ভালো সরবরাহকারী খুঁজে পেয়েছি এবং আমি লক্ষ্য করেছি যে আমরা অপচয় করছিলাম। আমি অর্ডারের সময়সূচি ঠিক করে দিয়েছি। সে সাবধানে চাটি নিচে রাখল। ওটা বুদ্ধিমানের কাজ ছিল। সে তার দিকে তাকাল। এই কাজে তোমার প্রতিভা আছে। ধন্যবাদ। টিয়া তার নতুন স্কুলে কিভাবে মানিয়ে নিচ্ছে? সেটা খুব ভালোবাসে। সে একটা বন্ধু তৈরি করেছে, তারা একসাথে পড়তে শিখছে। আরজামানের অভিব্যক্তিতে কিছু একটা নরম হল। ভালো। শিক্ষা সব কিছু। এটাই বাইরে আসার একমাত্র পথ। কিসের বাইরে? দারিদ্র্য, সহিংসতা এই চক্রের। সে তার কাগজপত্রে ফিরে গেল, কিন্তু তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে কম সংরক্ষিত ছিল। আমার মা হাওড়াতে ধনী লোকদের বাড়িতে পরিষ্কারের কাজ করতেন। তিনি 16 ঘন্টা কাজ করতেন যাতে আমি স্কুলে থাকতে পারি। যখন আমার বাবা জানতে পারলেন যে তিনি আমার শিক্ষার জন্য টাকা লুকিয়ে রাখছেন, তখন তিনি তাকে এমনভাবে মারধর করেছিলেন যে তিনি কখনো পুরোপুরি সুস্থ হননি। রীতার শ্বাস আটকে গেল। এটি ছিল আরজমান কখনো শেয়ার করা সবচেয়ে ব্যক্তিগত তথ্য। তিনি মারা যাওয়ার পর আমার বয়স ছিল 11। আমার রাস্তায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার নিয়োগকর্তা মিস্টার আহমেদ নামে একজন মানুষ আমাকে আশ্রয় দিলেন, আমাকে ভালো স্কুল, বিশ্ববিদ্যালয়ে পাঠালেন। তিনি আমার মধ্যে কিছু একটা দেখেছিলেন। 5 বছর আগে তিনি মারা যান। আমি আমার প্রথম অফিস বিল্ডিংয়ের নামকরণ তার নামে করেছি। আমি দুঃখিত, রীতা নরমভাবে বলল। আপনার মায়ের জন্য। দুঃখিত হয়েও না, তিনি জিতেছিলেন। শেষ পর্যন্ত তিনিই জিতেছিলেন, কারণ আমি এখানে আছি আর আমার বাবা মাতাল হয়ে একটি নর্দমায় মারা গেছেন। তার চোখ রীতার চোখে পড়ল, উগ্র এবং গর্বিত। এটাই একমাত্র প্রতিশোধ যা গুরুত্বপূর্ণ, সফলতা। স্টাডির দরজা ধুম করে খুলে গেল। একজন দামি স্যুটে থাকা লোক ভেতরে ঢুকল। ইনি হলেন তার ব্যবসায়িক সঙ্গী অমর্ত্য রায়। এ কি নতুন ঝি? অমর্ত্য জিজ্ঞেস করল। পরিবার পরিচালক। আরজমান শীতলভাবে সংশোধন করল। রীতা, ইনি হলেন অমর্ত্য রায়। অবশ্যই, পরিবার পরিচালক। খুব প্রগতিশীল তুমি আরজমান। তার কণ্ঠস্বরের অবজ্ঞায় রীতার মেরুদণ্ড সোজা হল। সে অমর্ত্যর মতো লোকদের চিনত, যারা তার মতো মহিলাদের দিকে তাকাত এবং কেবল দারিদ্র্য দেখত। আমি আপনাদের ব্যবসায়িক আলোচনা করতে দিয়ে চলে যাচ্ছি, রীতা বলল, চায়ের ট্রেটি সংগ্রহ করে। দাঁড়াও। আরজমানের কণ্ঠস্বর তাকে থামাল। অমর্ত্য মাত্রই চলে যাচ্ছিল। আমার বাড়িতে নয়। আরজমানের সুর বিতর্কের কোনো সুযোগ রাখল না। আমি দুঃখিত, রীতা বলল। আমার চলে যাওয়া উচিত ছিল। কেন? এটা তোমার কাজের জায়গা। তোমার এখানে থাকার পুরো অধিকার আছে। কখনো কখনো সে ভুলে যায় যে টাকা তাকে অন্য মানুষের চেয়েও ভালো করে না। সে অবশ্য ঠিকই বলছে, তাই না? আমি তো কেবল একজন ঝি। থামো! আরজমান ঘুরল। তার তীব্রতা তাকে স্থির করল। কাউকে কখনো তোমাকে ছোট মনে করতে দেবে না। তুমি কঠোর পরিশ্রম করো, তুমি বুদ্ধিমান। তুমি কোথা থেকে এসেছো তা তুমি কোথায় যাচ্ছ তা সংজ্ঞায়িত করে না। তার কথাগুলো রীতার বুকে কিছু একটা খুলে দিল। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। পরের দিন সকালে রীতা রান্নাঘরের কাউন্টারে তার নাম লেখা একটি ছোট বাক্স খুঁজে পেল। ভিতরে ছিল একটি স্মার্টফোন, নতুন, দামি। মালা হাসল। মিস্টার সেনগুপ্ত বললেন, আপনার পরিচালনার জন্য একটি সঠিক ফোন দরকার। কিন্তু রীতা যখন এটি চালু করল, সে কেবল 2টি নম্বর প্রোগ্রাম করা অবস্থায় খুঁজে পেল, মালা এবং আরজমানের, এবং একটি অজানা নম্বর থেকে একটি টেক্সট মেসেজ যা তার রক্ত ঠান্ডা করে দিল।
আমি এখন জানি তুমি কোথায় কাজ করো রীতা, তুই চিরকাল টাকার পেছনে লুকিয়ে থাকতে পারবি না। রণবীর তাকে খুঁজে বের করেছিল। রীতার হাত কাঁপছিল যখন সে আর্যমানকে বার্তাটি দেখাল। তারা আবার তার স্টাডিতে ছিল। সে তোমার নম্বর কিভাবে পেল? তার কণ্ঠস্বর ছিল বিপজ্জনকভাবে শান্ত। আমি জানি না, ফোনটা তো একেবারে নতুন। আর্যমান ইতিমধ্যেই তার ফোনে ছিল। তার নিরাপত্তা দলের সাথে কথা বলছিল। তাকে না পাওয়া পর্যন্ত তুমি এই কম্পাউন্ড ছেড়ে যাচ্ছ না। আমি চিরকাল লুকিয়ে থাকতে পারবো না। তোমাকে হবেও না। আমি আজই এর শেষ করছি। এর মানে কি? এর মানে হলো রণবীর আদেলে এখন শিখতে চলেছে যখন কেউ যা আমার তাকে হুমকি দিলে কি হয়। তার কণ্ঠস্বরের অধিকারবোধ তাকে ভয় পাইয়ে দেবার কথা ছিল। পরিবর্তে এটি তার বুকে উষ্ণতা ছড়িয়ে দিল। যা আমার, সে তার সুরক্ষার জন্য তার ছিল। আমি জানি না আপনি কি করতে যাচ্ছেন, তবে আমি আপনাকে বিশ্বাস করি। 3 ঘন্টা পর আর্যমান তার রক্তমাখা হাত নিয়ে কম্পাউন্ডে ফিরে এলো। হয়ে গেছে, সে সহজভাবে বলল। তুমি কি করেছ? তার কণ্ঠস্বর কাঁপছিল। কিছু বেআইনি নয়। রণবীর এবং আমার মধ্যে একটি কথোপকথন হয়েছিল। আমি বুঝিয়েছিলাম যে তুমি আমার সুরক্ষার অধীনে আছো। আমি তাকে তার আক্রমণের অভিযোগের প্রমাণ দেখিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে সে যদি আবার কখনো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সেই অভিযোগগুলো তার অন্যান্য বেশ কয়েকটি অপরাধের প্রমাণ সহ পুলিশের কাছে দাখিল করা হবে। সে এক চুমুক খেল। আমি এটাও স্পষ্ট করে দিয়েছিলাম যে কলকাতার প্রতিটি কারাগারে আমার যোগাযোগ আছে। তুমি তাকে হুমকি দিয়েছ? আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি। আমি আমার প্রতিশ্রুতি রাখি। রীতা সুখে দেখল এবং তাকে ধন্যবাদ জানাল। আমাকে ধন্যবাদ দিও না, সে তার গ্লাসটি নামিয়ে রাখল। আমি ভালো মানুষ নই রীতা, তুমি আমাকে ভয় পাওয়া উচিত। আমি জানি। সে তার কাছাকাছি এলো। মালা আমাকে গল্পগুলো বলেছে, তুমি যা করেছ সেগুলো, এবং তবুও আমি এখনও এখানে, কারণ আমি আপনাকে আমার মেয়ের জন্য প্যানকেক তৈরি করতেও দেখেছি, মানুষকে সাহায্য করতে দেখেছি। আপনি আমাকে রক্ষা করেছেন। মানুষ কেবল একটি জিনিস নয় আর্যমান, তারা জটিল। তুমি আমাকে আরও ভালো হতে চাও। আপনি ইতিমধ্যেই আরও ভালো, আপনি কেবল তা দেখেন না। তাদের মধ্যে দূরত্ব কমে গেল। আর্যমানের হাত তার মুখ ধরেছিল, তার চোখ খুঁজছিল, অনুমতি চাইছিল। রীতা তার পায়ের আঙ্গুলের উপর উঠে তাকে চুম্বন করল। সে যখন তাকে আবার চুম্বন করল, এবার আরও ধীরে, স্নেহপূর্ণভাবে, তখন রীতা হাসল, সাহসী এবং জীবিত বোধ করছিল। আমি জানি এটা একটা ভয়ঙ্কর ধারণা, কিন্তু আমি এটাও জানি যে আমি তোমার সাথে যতটা নিরাপদ অনুভব করি, ততটা কখনো কারো সাথে অনুভব করিনি। আমি জানি না এটা কিভাবে করতে হয়। সম্পর্ক, স্বাভাবিক জিনিস, সবকিছু আমি নষ্ট করে দিই। তাহলে আমরা একসাথেই এটি বের করব। আমরা দুজনেই ভেঙে যাওয়া মানুষ, কিভাবে পুরো হতে হয় তা শিখব। টালিগঞ্জের নতুন মহিলাদের আশ্রয় কেন্দ্রটি একটি শনিবার সকালে উদ্বোধন করা হল। এটি ছিল সাধারণ, আর্যমানের ম্যানশনের মতো কিছুই নয়, তবে এটি ছিল পরিষ্কার, নিরাপদ। রীতা ফিতেটি কাটল। টিয়া তার পাশে একটি নতুন পোশাকে উজ্জ্বলভাবে হাসছিল। আর্যমান পেছনে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ কখনো তাকে ছেড়ে যায়নি। আপনি এটা করেছেন, রীতা পরে গাড়িতে বাড়ি যাওয়ার সময় বলল। আমরা এটা করেছি। আর্যমান সংশোধন করল। তোমার ধারণা, তোমার নকশা, তোমার পরিচালনা। আমি কেবল এর জন্য অর্থ পরিশোধ করেছি। রীতা হাসল। সে এখন একটি আংটি পরেছিল, একটি সুন্দর নীলকান্তমণি। আপনি অসম্ভব। তুমি অসম্ভবকে ভালোবাসো। সে বাসত। সমস্ত বাধা সত্ত্বেও, সমস্ত যুক্তির বিপরীতে, সে কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর বিলিয়নিয়ারের প্রেমে পড়েছিল, এবং সে অবিশ্বাস্যভাবে টালিগঞ্জ থেকে আসা একজন একক মায়ের প্রেমে পড়েছিল, যে এক মরিয়া রাতে তার গাড়িতে হোঁচট খেয়েছিল। মামা, টিয়া পেছনের আসন থেকে বলল, আমরা কি কাল প্যানকেক খেতে পারি? আর্যমান রীতার দিকে তকাল। তার মুখের কোণটি ওপরে উঠল। যদি তুমি সেগুলো বানাতে সাহায্য করার প্রতিশ্রুতি দাও তবেই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। রীতা তার মেয়ের উজ্জ্বল হাসির দিকে তাকাল। আর্যমানের হাত তার হাত খুঁজে পেল, শহরের জানালা দিয়ে দ্রুত চলে যাওয়া দেখল। এই অসম্ভব অভাবনীয় জীবন, যা হতাশা এবং সহিংসতা এবং অপ্রত্যাশিতা দয়ার ওপর নির্মিত। সে একটি দুঃস্বপ্ন থেকে সোজা অন্য একজন পুরুষের বাহুতে চলে গিয়েছিল। শহরের সবচেয়ে বিপজ্জনক মানুষটি, যে মানুষটি তার মুক্তি,
তার অংশীদার, তার ভালোবাসা হয়ে উঠেছিল। জীবন অদ্ভুত ছিল, জীবন কঠিন ছিল, জীবন সুন্দর ছিল, এবং বছরের মধ্যে প্রথমবারের মতো রীতা চৌধুরী সুখী শেষে বিশ্বাস করল। কিছু মুখোমুখি ঘটনা কাকতালীয় নয়, তারা সেই মূল্য যা মহাবিশ্ব দাবি করে তোমাকে দেখাতে যে তুমি আসলে কে। স্ক্রিনের ভিডিওতে ক্লিক করুন, সেখানে একটি দৃশ্য আছে যা হাজার হাজার মানুষকে নিয়তি সম্পর্কে তাদের সমস্ত কিছু পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। দেখুন আপনি কি অনুভব করেন।